প্রেমের বাজিমাত লিখেছে রোজ ও রোষা। পর্ব সংখ্যা ১। একটা ৫ বছরের মেয়ে বায়না ধরেছে ১০ বছর ছেলেকে বিয়ে করবে। ভাবা যায়, যেখানে বিয়ে সম্পর্কে কিছুই বোঝে না মেয়েটা, ছেলেটার ক্ষেত্রেও তাই। কিভাবে এই ধারণাগুলো এই ছোট্ট মাথায় এলো? এদিকে মেয়েটাকে সারাদিন বিয়ের কথা ভোলাতে তৌহিদা, জিহান কত জায়গায় ঘোরাঘুরি করেছে, কিন্তু ফলাফল শূন্য। এই পুচকে মেয়ের মাথায় কিভাবে এই কথা এঁটেছে যে ভুলতে পারছে না? পারবে কি করে? এদিকে যে তার প্রাণপ্রিয় বান্ধবী ওরফে ননদের মেয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে, তা কি আর কারোর জানা? অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি। মেয়েটাকে জিহান তালুকদার জিজ্ঞেস করে, আম্মু, তোমায় এগুলো কে বলেছে? বাবাকে বলো তো। কাজল তো মহা বিপদে পড়েছে। এই পুচকে মেয়েটাকে যা জিজ্ঞেস করে তাই তুতলিয়ে সব বলে দেয়। বেচারি কাজল তো একবার নিজ স্বামী জাওয়াত খান এর দিকে তাকায়, তো আরেকবার পিচ্চি পরিটার দিকে তাকায়। একবার বলে দিলে সব শেষ। বেচারি পানি মুখে নিতে নিতেই বলে ওঠে, ৫ বছরের পিচ্চি পরিটা। বয়স ৫ হলে কি হবে? পিচ্চি পরিটা যে কথা এখনও অনেক বেজে বেজে আসে মুখে। এটার জন্য অবশ্য ডাক্তার দেখাচ্ছে জিহান তালুকদার। তুতলানো কথাগুলো অধিক মাত্রায় শুনতে ভালো লাগে সবার কাছে। পাপ্পা, বিয়ে করব নাবানবরকে। বিয়ে করলে তো নাবানবরের সঙ্গে ঘুমাতে পারবো, তাই বিয়ে করব। মেয়ের কথায় চোখ বড় বড় হয়ে যায় জিহান তালুকদারের। বিয়ে করলে একসাথে থাকতে পারবে মানে কি? হায়, এই মায়ের মাথায় কে এগুলো ঢুকিয়েছে? জিহান তালুকদারের ধারণা তার বউ আর একমাত্র বেস্টি ওরফে শালার বউ, তার কাজ এটা। কদিন ধরে দুই বান্ধবী মিলে বিয়ান বিয়ান বলে ডাকাডাকি করছিল। জিহান তালুকদার নিজের বউয়ের দিকে তাকাতে কাঁদো কাঁদো সুরে বলে দিয়েছে সে কিছু জানে না। একবার কাজলের দিকে তাকাতে সেও কিছু বলতে যাবে, তার আগে তুতলিয়ে তুতলিয়ে বলে ওঠে পিচি পরিটা, পাপা পা, তুমি তুদনিক মাকে কিছু বলো না। আমি তো চুন্দরী মার কথা বলিনি। আমাকে চুন্দরী মা বলে দিয়েছে চুন্দরী মার কথা বললে তুমি বকা দিবে। তাহলে আমি তো বলিনি। তুমি আমার সুন্দরী মাকে বকা দিচ্ছ কেন পাপা? এবার জাওয়াত খান অট্টহাসিতে ফেটে পড়ে। সে তো আগে ধারণা করেছে এটা তার পিচ্চি বউয়ের কাজ। এবার বন্ধু ওরফে একমাত্র বোনের স্বামীর দিকে চেয়ে বলে ওঠে, শালা, আরও বিয়ে কর পিচ্চি মেয়েকে। সামাল দে এবার বউয়ের সাথে মেয়েকে। আমার জীবনটা তো শেষ করলি। নিজের বন্ধুকে গাড়ি চেপে দিয়ে এখন বোঝ শালা। জিহান তালুকদার এবার কাজলের সামনে এসে কান টেনে ধরে বলে ওঠে, এই ফাজিল, তোর মতো বাদর বানাতে চাচ্ছিস আমার মেয়েকে? বল, এগুলো কেন শিখালি? শর্ত হারামি, তোর বউ শিখিয়ে দিয়েছে। তোর বউকে জিজ্ঞেস কর আমায় কেন বকছিস। হারামি, কানটা তো ছাড়। যাওয়াত দেখছ? তোমার বন্ধু আমার কান টেনে ছিঁড়ে ফেলছে তো। এই শালা, আমার পিচি বউয়ের কান ছাড়। তোর বউটারটা ধর। বেশ করেছে শিখিয়েছে, আরও শেখার তোর মেয়েকে। সব দোষ তোর। তোর বোনটাও তো পিচ্চি, তাও বিয়ে করেছিস। আমার বোনটাও তো পিচ্চি, তাও বিয়ে করেছিস। এখন নিজের মেয়ের বেলায় এমন কেন? তারা আমাদের থেকে আধুনিক যুগের হবে, আমাদের থেকে 10 বছর এগিয়ে থাকবে। এটা স্বাভাবিক নয় কি শালা? মেয়েকে হাসি দিয়ে কাজল তার স্বামীর বুকে ঝাপটে পড়ে, আর তার বোন তৌহিদাও ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। ইস, কত সুন্দরী না দৃশ্য! এমন মন প্রাণ জুড়িয়ে যায়। কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, আসলেই তাই। চাঁদের আলোয় আধার ধরণী যখন নিস্তব্ধ, তখন চাঁদের গায়ে দাঁড়িয়ে স্মৃতিচরণে ব্যস্ত কাজল খান। হঠাৎ ফোন কল এসে জানান দেয় কিছু গুরুত্বপূর্ণ কথা। হাতে স্মার্টফোনটি টেবিলের ওপর রেখে নিজের বিছানায় গা এলিয়ে দেয়। আজ শান্তিতে একটা ঘুম দিবে। জানুয়ারির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে এক অন্যরকম সুন্দর। চারিপাশে ফুলের কি বাহার।
নানা নাম না জানা কত ফুলের সমারোহ। সবচেয়ে আকর্ষণ করে বাগানবিলাস ফুলের গাছগুলো। রাস্তার ধার দিয়ে কিছু পথচারীদের দেখা যায় ছবি তুলতে। তার মধ্যে অবশ্য প্রেমিক প্রেমিকাই বেশি, কিন্তু তারা একাধারে শালীনভাবে ছবি তুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলাফেরা নিয়ে একটু তুলে ধরা হবে, ঢাবি রাজনৈতিক কিছু তুলে ধরা হবে। অবশ্য আমি রাজনৈতিক কিছু বুঝি না, তাই কাল্পনিকভাবে লিখছি। কেউ বাস্তবতার সঙ্গে মেলাতে যাবে না। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্রদের প্রভাব ব্যাপক। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সক্রিয়, যা ক্যাম্পাস জীবনে আন্দোলন, মিছিল, সেমিনার এবং হলকেন্দ্রিক কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পায়। যদিও সম্প্রতি হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা চলছে। ছেলেমেয়েরা যায় পড়ালেখা করতে, কিন্তু তাদের কোনো সময় শিকার হতে হয় বাজে পরিস্থিতির সাথে। গত ৩ বছর আগেও কি বাজে অবস্থা ছিল হলগুলোতে। গাদাগাদি করে এক রুমে ৬ থেকে ৭ জন থাকতো, ২ জনের রুমে। আর সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয় এরিয়া হয়ে ওঠে অ্যাডাল্টদের মিনি বাসর সাইড এরিয়া। তাই তো কড়াকড়িভাবে এই এরিয়ায় এমএলএর কাছে দায়িত্ব পড়ে। আর দক্ষতার সাথে ঢাকার অ্যাডভোকেট এমএলএ কাজল খান নিজ ছেলের হাতে এই দায়িত্ব তুলে দেয়, যা সুনির্দিষ্টতার সাথে পালন করে শেহতাজ খান নাভান। তার অবশ্য একটা আলাদা পরিচয় আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতা সে, যার এক ডাকে সারা বাংলাদেশের স্টুডেন্ট একত্র হয়ে যাবে। নাভান ভার্সিটির শেষ বর্ষের ছাত্র। সবচেয়ে বড় কথা, পুরো বাংলাদেশ শেহতাজ খান নাভান বলতে পাগল। কত প্রডিউসাররা তাকে মুভি, নাটকের জন্য অফার করেছে। তার বডি কোরিয়ান ছেলেদের মতো, ফর্সা গালে খোঁচা কুচকুচে দাড়ি, গিটার ঝুলিয়ে দামি বাইক নিয়ে যখন ভার্সিটির ক্যাম্পাসে ঢুকে, তখন ছেলেমেয়ে উভয়ই হাঁ করে তাকিয়ে থাকে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। যেমন তার অ্যাটিটিউড, তেমন গানের গলা। আর গিটারটা তো অস্থির বাজায়। গানটা সে খুব কমই গায়, কিন্তু যখন গায় তখন চারদিকে হৈ হৈ পড়ে যায়। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তার অ্যাডামস অ্যাপেল। ঠোঁট, চুল আর বডি, যা একবার দেখলে আর কোনো নারী ফিরে তাকাবেই আবার। কিন্তু এই ছেলের মুডের কারণে মেয়েরা পাত্তা পায় না। তার মেয়ে ফ্রেন্ড বলতে তেমন কেউ নেই, আছে বন্ধু কম ভাই বেশি। দুজন জানে জিগার দোস্ত আর একটা মেয়ে ফ্রেন্ড। ভার্সিটির এরিয়ার তার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে, যার নাম নিলয় চৌধুরী। ভার্সিটি ক্যাম্পাসে বাইক নিয়ে ঢুকতেই সব মেয়েরা হাঁ হয়ে আছে শেহতাজ খান নাভানের উপর। এতে যে সে খুব বিরক্ত তা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু তাতে কি, মেয়েরা যে এই সুদর্শন ছেলেকে কাছ থেকে দেখতে পাচ্ছে, এটাই কম কিসের। নাভান এদিক সেদিক তাকিয়ে কাউকে বিরক্ত নিয়ে খুঁজতেই তার সামনে এসে হাজির হয় নিলয় চৌধুরী। বেশ রাগান্বিত স্বর তার, কিন্তু মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে মধুর সম্পর্ক। মিষ্টি ভাষায় তারা কথা বলছে, কিন্তু তা যে না, সবাইকে দেখায় আর আড়ালে তারা আরেক ব্যক্তি। নিলয় থুতনি ঘষে তীক্ষ্ণ চোখে বলে ওঠে, শেহতাজ খান নাভান, তুই আবারও আমার পিছু নিয়েছিস? আমাদের কিন্তু চুক্তি হয়েছে, তুই তোর ডিপার্টমেন্টে থাকবি আর আমি আমার। আমাদের এরিয়া 2 ভাগে বিভক্ত, আর বরখেলাপ করেছিস তুই। এবার নাভান চুলগুলো পিছনের দিকে ব্রাশ করে কপাল ঘষে নিলয় চৌধুরীর মতো করে বলে উঠল, উফ, সো স্যাড মিস্টার নিলয় চৌধুরী, আবারও হেরে গেলি। ভুলে যাস না, তোর এরিয়ার ধার ধারে না এই শেহতাজ খান নাভান, যেখানে পুরো ঢাকা শহর শেহতাজ খান নাভানের এক কথায় উঠে বসে, আর তুই সো কল্ড এরিয়ার কথা বলছিস। হাউ ফানি। নিলয় যেন এবার বেশ ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু না, সে নিজের রাগ কন্ট্রোল করে। সামনে নির্বাচন, এখন রেগে কিছু করলে সব হারাতে হবে, আর তার বাবার সম্মানও নষ্ট হবে। সে বখাটে মেয়েবাজ হতে পারে, কিন্তু বাবার সম্মান নষ্ট হোক তা সে চায় না। যা করে আড়ালেই করে,
সব কিছুর প্রতিনিধি থাকে। আগে যেমন প্রতি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু এখন তা না। নির্বাচনের জন্য দল থাকবে, এটাই স্বাভাবিক, যেটা যে কোনো জায়গায় হতে পারে। নির্বাচন মানেই দল গঠন ও ভোটের মাধ্যমে জনগণের প্রিয় প্রতিনিধি ঠিক করা। গত ৩ বছরে একবারের জন্য নিলয় এই প্রতিনিধিত্ব পায়নি। তার একমাত্র কারণ শেহতাজ খান নাভান। এবার বেশ আঁটসাঁট বেঁধে নেমেছে নিলয়। এখানে হলগুলো দুভাগে বিভক্ত, বলতে গেলে ২ এরিয়ায়, যার এক এরিয়ার দায়িত্বে আছে শেহতাজ খান নাভান, আরেক এরিয়ার দায়িত্বে আছে নিলয়। যার হলে স্টুডেন্ট বেশি, তার তো দল ভারী থাকবেই। নাভান কটাক্ষ করে বলে, চু চু চু, মেয়েদের বডি দেখে ও দ্য বিগ স্টাইলিশ হ্যান্ডসাম বয় নিলয় চৌধুরী মেয়েদের তার কবজায় নিতে পারে না। সো স্যাড। নিলয় পাল্টা উত্তরে বলে ওঠে, তুই এইসব তুই করছিস। আই অ্যাম ড্যাম শিওর। তা না হলে সবাই আমার হলে উঠে সকাল হতে না হতেই তোর হলে চলে যায় কেন? আর তুই তাদের সিট দিচ্ছিস কেন? পেছন থেকে অধীর খান কিছুটা ঠাট্টা সুরে বলে ওঠে, ভাই নিলয়, শীতকাল এসেছে, তোকে একটা পরামর্শ দেই। আমি আবার ফ্রিতে জ্ঞান দিই, তার জন্য অবশ্য চার্জ নেই না। যাই হোক, তোকে একটা সেই পরামর্শ দিই, তুই চাইলে ট্রিট দিতে পারিস, আমি কিছু মনে করব না। ঠোঁটে হাসি রেখে আবার বলে ওঠে, শীতকাল এসেছে, দিনে সবজি বেচবি আর রাতে পিঠা বেচবি। এই রাজনীতি তোর জন্য না ভাই। আর পড়াশোনার তো ঘোড়ার ডিম পাস, থাকলে ভিতরে খালি বডিটা, মগজে বুদ্ধি না থাকলে বডি দিয়ে কি হবে? এবার মনে হয় নাবানও হাসলো, কিন্তু না, এই মুডি ছেলেরা তো হাসেই না। এই যে অধীর কত মজার কথা বলে, অন্য সবাই হেসে গড়াগড়ি খায়, কিন্তু নাবান নির্লিপ্ত হয়ে বসে থাকে। মাঝে মাঝে অধীরের মনে হয় নাবানের লাভ ফাংশন আর হাসার ফাংশন মহান আল্লাহ তাআলা দেয়নি। তখন অধীর নিজেকে সান্ত্বনা দেয়, থাক বন্ধু আমার দেখতে তো মাশাআল্লাহ কত গুণের অধিকারী, বাইক রাইডার, চ্যাম্পিয়ন, নিজের একটা ব্যবসা রয়েছে যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নাম উজ্জ্বল করছে। থাক, আল্লাহ তো সবাইকে সব দেয় না। তখন নিজের মনে অধীর আবারও বলে ওঠে, যদি থাকে নসিবে, বন্ধু একদিন প্রেমে পড়িয়া একা একা হাসিবে। নিলয় বেচারা একটু বেশি অপমানিত হলো যেন। অধীর স্পষ্টবাদী ছেলে, যা বলে ডাইরেক্ট। নিলয় আর না দাঁড়িয়ে হুমকি স্বরে বলে ওঠে, ভাবিস না আমি আমার জায়গা থেকে সরে যাব। আমি শেষ জিতটা দেখবি আমার হবে। আর তোর ক্ষমতা থেকে কিছু কিন্তু আমার ক্ষমতা কম না। আমার বাবা মন্ত্রী, ভুলে যাস না, আমি মন্ত্রী আজমিন চৌধুরীর ছেলে। নিলয়ের উদ্দেশ্য আবারও অধীর বলে ওঠে, দুলদুল দুলনি মানুষ চিনতে শিখনি, বাস খাবে যখনই, শিক্ষা হবে তখনই। না, আর এক মুহূর্ত দাঁড়ালো না নিলয় যেতে নাভান অধীরের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, তোর ফোন কই? কেন? দে ফোনটা দে। পকেট হাতড়ে ফোনটা নাভানের দিকে বাড়িয়ে দিতে গম্ভীর মুখে বলে ওঠে নাভান, যে ফোন দরকারের সময় কাজে লাগে না, সেই ফোনের দরকার নেই। বেচারা অধীর না বুঝে হাসি মুখে ফোনটা দিতে অধীরের ফোন হাতে নিয়ে পুকুরে ঢিল মারে। বেচারা অধীর ছুটে যায় ফোন ওঠাতে। হুজুগের ভুলে বসেছে নাভান লেকে ফোনটা ঢিল মেরে ফেলেছে। কি আর ঝপাস শব্দে পানিতে পড়ে অধীর। চারদিকে ছেলেমেয়েরা ছুটে আসে দেখতে। এসে দেখে অধীর রাগী চোখে নাভানের দিকে চেয়ে আছে। তাদের বুঝতে বাকি নেই আবারও নাভানের রাগের শিকার হয়েছে অধীর। তাদের খুনসুটি সবাই দেখে উপভোগ করে। দুজন দুই মেরুর, একজন প্রাণবন্ত আর একজন গম্ভীর। অধীর যখন বুঝতে পেরে হুজুগে সে পানিতে ঝাঁপ দিয়েছে, তখন পানিতে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে নাভানকে উদ্দেশ্য করে বলে, এটা কি করলি তুই? শালা, আমার ফোনটাকে কেন হত্যা করলি? এর দায় তোর নামে আমি অ্যাডভোকেট কাজল খানের কাছে মামলা দিব। ছেলে মেয়েরা অধীরের কথা শুনে হাসে।
মায়ের কাছে ছেলের নামে মামলা দিবে, তাও ফোনের জন্য? লাইক সিরিয়াসলি? বাইক স্টার্ট দিতে দিতে নাবান বলে ওঠে, যদি তোর বডি মেয়েদের চোখে দর্শন না করতে চাস তো জলদি উঠে আয়। ব্যাস, আর কে পায় অধীরকে? নিজের শরীর দু হাতে বুকে ঢেকে মেয়েদের উদ্দেশ্যে বলে, আয় এই নির্লজ্জ সাতচুনিরা দূর হ। আমার আমার আমি তোদের চোখে দর্শন হতে চাই না, এটা আমার বউয়ের হক। বেচারা বউকে তখন কি জবাব দিব? তার থেকে বড় কথা, নজর লাগবে তোদের। আমার আজ কিউটি পায়ে নজর টিকা দেয়নি। ও মাই গড বলে ছুট লাগায় নাবানের বাইকের পিছে। বেশি দৌড়াতে হয় না অধীরকে। বাইকের স্পিড স্লো হতেই অধীর লাফ দিয়ে উঠে পড়ে। চল না জানু প্লিজ, 2 বছরের ব্যাপার, প্লিজ। আমি অনেক কষ্ট করে পাপাকে রাজি করিয়েছি। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃতিপ্রেমীদের কাছে পর্যটনের এক আকর্ষণীয় জায়গা। ভক্তপুর প্রাচীর আকর্ষণ, চিত্তওয়ানের বন্য প্রাণীর বিস্ময় এবং সাগর মাথায় সৌন্দর্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে। বিশ্বের সবচেয়ে বড় পর্বতগুলোর কয়েকটি অবস্থানও এখানে। দুঃসাহসী অভিযান পছন্দ করে এমন মানুষদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে আছে এই দেশ। নেপালের পোখরা অঞ্চলের ধামবুস গ্রামটি অন্নপূর্ণা রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য, সংস্কৃতির অভিজ্ঞতা আর শান্ত গ্রাম্য পরিবেশ। নেপালের এই শহরে গত 5 বছর ধরে এসেছে তারা রাশিয়া থেকে। মেহরিমা ইসলাম হেরা নামের মতো যেমন সুন্দর মেয়েটা, শুধু সুন্দর বললে ভুল হবে, অত্যধিক সুন্দর এই মেয়ে। রাশিয়ান দেশে জন্মগ্রহণ করার কারণে কি এই সৌন্দর্য, নাকি আল্লাহ তাকে এমন সৌন্দর্যের অধিকারী বানিয়েছে ভালোবেসে যত্ন করে? না, আল্লাহ তো আর এক আর না। আল্লাহ সৃষ্টি সবই সুন্দর, তার মধ্যে একজন সে। অধিক সৌন্দর্যের অধিকারী মেহরিমা ইসলাম হেরা। হীরার মা নেই, বাবা তার ব্যবসার কাজে দেশে দেশে ঘুরে। রুষারও মা নেই, তার বাবা ইতালি থেকে। হেরার বাবার সাথে খুব ভালো বন্ধুত্ব, তাই তো মা হারা 2 মেয়েকে একসাথে রাখে। মেয়েদের যখন যা লাগে তা বলতে দেরি হয়, কিন্তু দিতে দেরি হয় না। অত্যধিক ভালোবাসে মেয়েদের, তাই তো মেয়ের কথা রাখতে বাংলাদেশে যেতেও রাজি হয়ে যান জাওয়াত খান। রুষা মেয়েটাও অধিক মাত্রায় সুন্দরী। হেরা চুলগুলো কোমর অবধি, আর রুষার চুল বিদেশি স্টাইলে ছোট। দুজনই আগুন সুন্দরী বলা যায়। হেরা সারাদিন ঘুরঘুর করছে মেয়েটাকে রাজি করানোর জন্য, কিন্তু এই মেয়ে যা ভাব ধরেছে, যেন বাংলাদেশে নামে কোনো দেশ আছে তা তার অজানা। হীরার তো মন চাচ্ছে থাপ্পড় দিয়ে গালে ব্লাশন ফুটিয়ে তুলতে, কিন্তু না, এই মেয়ের কাছে সব। সে রাজি তো বাংলাদেশ কনফার্ম যাওয়া হবে তাদের জন্য। তার গানের গলা বরাবরই ভালো, সে চায় বাংলা গান, নাট্যশিল্প এগুলো ভালো করে শিখতে, কিন্তু বিদেশে তা হবে না। তাই তো এত তোড়জোড়। তোর এই নেপাল শহর ছেড়ে কোন দুঃখে বাংলাদেশে যেতে মন চাচ্ছে? তার চেয়ে বড় কথা, বাংলাদেশ আমাদের জন্য অভিশাপ, ভুলে গেলি? না, ভুলিনি, এর জন্য তো যাওয়া। কথাখানা মনে মনে বলে ওঠে মেহরিমা ইসলাম হেরা। রুষা এবার সন্দেহভাজন চোখে তাকায়। কি ব্যাপার বলতো? তুই নাট্য শিল্পকলা নিয়ে পড়ছিস, ভালো কথা। এখানেও তো কত ভার্সিটি আছে, এমনকি আঙ্কেলও বলছে তোকে অন্য দেশে যেতে, কিন্তু তুই ঘুরে ফিরে বাংলাদেশে কেন? কাহিনী কি মামা? শোন, মনের মধ্যে কূটনীতি কিছু চললে ফটাফট বলে ফেল। রুষার কথার পিষ্টে হেরা বলে ওঠে, ছি রুষা, তুই এতদিনে আমায় এই চিনলি? এই জীবন রেখে কি লাভ আমার? যা, আজ থেকে আমি আমার রাস্তায়, তুই আর তোর রাস্তায় আমি চলবো। যেখানে বিশ্বাস নেই সেখানে থেকে কি লাভ? হয়েছে নাটকবাজ মহিলা, নাট্যকার হইতে পারবি তুই, আর পড়াশোনাও তো এই সাবজেক্ট নিয়েই। আমি কিছু বললেই এগুলো কথা বলিস। তোর মতো সারাদিন তো উপন্যাসের নায়কদের উপর ক্রাশ খাই না।
যাদের কোনো অস্তিত্ব নেই তাদের নিয়ে সকাল সন্ধ্যা ভাবিস। ছ্যাঃ, ছোটলোকি ব্যাপার স্যাপার। হেরার কথায় তরাত তরাত গতিতে রুষা বলে ওঠে, এই তুই উপন্যাসের নায়কদের ডায়লগ বললি কেন? একদম আমার হিরোর ডায়লগ বলবি না কপিবাজ মহিলা। এবার হেরা বেশ রেগে যায়। খাটের উপর পা ভাঁজ করে বসে ছোট চোখে বলে ওঠে, এই লজ্জা মহিলা, আমি খাই তোর উপন্যাসের নায়করা খায়। আমি গাড়ি দিয়ে চলি তারাও চলে, আমি কথা বলি তারাও বলে। আরে মহিলা, ক খ গ ঘ অ থেকে ওই এর ভিতরে যা শব্দ গঠন হবে তাই কি কপি নাকি? তাহলে তোদের উগান্ডা দেশের ভাষা ব্যবহার করতে বলিস। তোর উপন্যাসের নায়কদের ভাগ্য ভালো। হ্যাঁ গো, না না তা হলে বলতি আমি ওইটারও কপি করি। গেট আউট। এই আবার আউট বললি কেন? রিদ জান্স তো আউট বলে। না, আর সহ্য করা যায় না। এই মেয়েটার স্বভাব এমনই। কে জানি বলেছে অল্প বয়সী যুবক যুবতীদের মাথা নষ্ট করার একমাত্র মাধ্যম উপন্যাস পড়া। সে একদম ঠিক কথাই বলেছে। প্রমাণসহিত তার একমাত্র জানে জিগার দোস্ত রুষা শিকদার তো আছেই। মেয়েটা এত উপন্যাস পড়ে, এর জন্য তো কোনো ছেলেদের পছন্দ হয় না। আরে ভাই, ওটা তো ওটা তো নিজে লিখে একটা ক্যারেক্টার তৈরি করে। এর বাস্তবতা তো আলাদা। এই পাগল মেয়েটাকে তা কে বোঝাবে? হেরা রাগে চোখে তাকিয়ে মোনাজাতের মতো করে বলে ওঠে, মোর আল্লাহ, এই ডায়লগগুলা পৃথিবীর বুক থেকে মুছে ফেলো, দয়া করে রহম করো। প্রেমের বাজিমাত লিখেছে রোজ ও রোষা, পর্ব সংখ্যা 2। রোষা ও হেরা বাংলাদেশে এসেছে আজ 1 সপ্তাহ। এর মধ্যে তাদের ভর্তির সকল রকম ফর্মালিটি পূর্ণ করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধা ঘন্টা দূরত্বে ফ্ল্যাট নিয়েছে। রুষা বেচারি তো নখ কাটছে আর রুমে পায়চারি করছে। ফ্ল্যাট থাকতে তারা হলে উঠতে যাবে কেন? এমনি এক আপুর কাছ থেকে শুনেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট পাওয়া খুব টাফ। কেউ শাহবাগ থেকেও হলে সিট পায়, আবার কেউ পঞ্চগড় থেকে এসেও সিট পায় না। হল পলিটিক্স খুব ভয়াবহ। বড় আপুদের জামা কাপড় ধোয়া, রান্না বান্না করা, তাদের মালামাল এনে দেওয়া, এভাবে টানা কয়েক মাস কাজ করার পর আপুদের মন জয় করে হয়তো একটা লিগ্যাল সিট পাবেন। আর তা না হলে গণরুমে অসহ্যকর কষ্ট করতে হবে। আমি জানি না আপনি কি করেন। আপনি যদি ঢাবিতে সত্যি ভর্তির ইচ্ছা প্রকাশ করেন তাহলে আপনার জন্য একটা উপায় আছে। প্রথমে আপনার ঢাবির পরিচিত কোনো বড় ভাই বা বোনের কাছে বিষয়টি বলবেন। এরপর যখন হলে উঠবেন তখন ওই হলের বড় আপুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রোকেয়া, কুয়েত, মৈত্রী, বঙ্গমাতা, ফজিলাতুন্নেসা মুজিব হলে খুব ভয়াবহ রাজনীতি, আর শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হলে রাজনীতি কিছুটা কম। মোদ্দা কথা, আপনি যদি ঢাকার স্থানীয় হন তাহলে সবাই আপনাকে পরামর্শ দিবে হলে না উঠতে। কারণ দেশের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে গণরুমে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। মানবিক দিক বিবেচনায় আপনি হলে উঠতে খুব বেশ ব্যাগ পেতে হবে। আর আপনার অর্থনৈতিক অবস্থা যদি খুব খারাপ হয় তাহলে হয়তো গণরুমে উঠতে পারেন, তবে সেখানে কষ্ট আর বড় আপুদের নির্যাতন সহ্য করার মানসিক প্রস্তুতি নিতে হবে। 25 থেকে 40 পর্যন্ত ছাত্রী থাকে। ছেলে মেয়ে উভয়ই এরকম ভোগান্তি পোহাতে হয়। গণরুমে কোনো খাট নেই। ফ্লোরের উপর একটির পর একটি তোশক পেতে ছাত্রছাত্রীরা শুয়ে থাকে। শোয়ার ব্যবস্থা ইঞ্চিখানেক দূরত্ব হওয়ায় রাতে প্রচুর গরম লাগে, তাই মাঝে মাঝে হলের ছাদে ছাত্রছাত্রীরা গিয়ে ঘুমায়। গণরুমগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, ব্যাগ, বই, পোশাক ইত্যাদি রাখার ব্যবস্থা নেই, তাই অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। মশারিও অনেকাংশে ব্যবহার করার জায়গা থাকে না, তাই রাতভর মশার কামড়ে ঘুমাতে পারে না ছাত্রছাত্রীরা। এর উপর বাড়তি হিসেবে আছে ছারপোকা। অনেকে তাই না ঘুমিয়ে ঘরের জানলা দিয়ে অপেক্ষা করে রাত পোহানোর।
রাতের ঘুম সকালে পূরণ করার ব্যর্থ চেষ্টা থাকে তাদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ, তাই গণরুমে বসবাসকারী এই ছাত্রদের বসবাসের মনোনয়নে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে তাদের সামনের দিনের পথ চলা সহজ হবে। কিন্তু তারা এদিকে লক্ষ্য করে না, দায়িত্ব দিয়ে রাখে রাজনীতি দলের লিডারদের উপর। রুষা এক লাফে খাটের উপর বসে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, মামা আমি যাবো না, এত সুন্দর জীবন আমার, আমি কেন ছারপোকার কামড় আর ওই বেডিগর কাজ করতে যাবো? তোর শখ থাকলে বল, আমার যা কাপড় আছে সব আমি তোরে দিয়া পরিষ্কার করামো, দরকার পড়লে ভাড়া করে এনে দিমু, তাও আমি ওই হলে যাবো না। কাঁদো কাঁদো মুখ করে বলে কথাটা রুষা। হীরা মনে মনে বলে, এই মেয়ে এত কথা বলে, কই হেরাও তো বকবক করে, তাই বলে এত অভার না। না বাংলাদেশে যখন এসেছে তখন পাবনা থেকে এই রসুন রানীকে ঘুরিয়ে আনতে হবে। পাগলের সাথে দেখা হলে যদি একটু পাগলামি বন্ধ হয়। হীরা নিজের জামাকাপড় ভাঁজ করতে করতে বলে ওঠে, শোন রসুন রানী, জানিস সামনে না বইমেলা, যাবি? বইমেলার কথা শুনে মেয়েটা সব ভুলে হীরার সাথে ঘেঁষে বসে হাসি মুখে বলে ওঠে, সত্যি বলছিস? এই পাখি বল না, কবে নিয়ে যাবি? নিয়ে যেতে পারি, কিন্তু আমার কথা সব শুনতে হবে। এসেছি এনজয় করতে, তাই যদি না করতে পারিস তাহলে এসে লাভ কি? হীরা থেমে আবার বলতে থাকে, আরে আমি থাকতে কিছু হবে না তোর, আমরা ঝামেলায় জড়াবো না, জাস্ট সাধারণ স্টুডেন্টদের মতো চলবো। হীরা যা মেয়ে তা রুষার থেকে ভালো কে জানে, তাই তো এত ভয়। শান্ত মাথায় সব বুঝায় হীরা তার রসুন রানীকে। মেয়েটাও বুঝে, সত্যি বলতে বাংলাদেশের কালচার তাদের খুব ভালো লাগে, আর নাট্যশিল্পকলা তো সব দেশ থেকে এগিয়ে আছে, তাই তো এখানে আসা তার। কিন্তু তার যে বাইরের দেশ থেকে এসেছে তা গোপন রাখবে সবার কাছে। বাংলাদেশের মানুষ একটু অন্যরকম, কিছু মানুষ আছে টাকা পয়সা দেখলে পিছন পিছন ঘুরে, তো কিছু মানুষ আছে নিচু ক্লাসের মানুষের সাথে খারাপ বিহেভ করে, তাই তো তারা জানাতে চায় না তারা আসলে কি সোসাইটি থেকে বিলং করে। এদিকে অ্যাডভোকেট কাজল খান অধীরের রুমে এসে তার জ্বর চেক করছে। নাবানকে পাঠিয়েছে মেডিসিন আনতে। নাবানও গম্ভীর মুখে চলে গেছে মেডিসিন আনতে। রাত তখন 11টার কোটায়। জ্বরের ঘোরে ছেলেটা কেমন করছে। কাজল খান ছেলের কপালে চুমু খেয়ে মাথায় জলপট্টি দিতে থাকে। বিড়বিড় করে অধীর বলে ওঠে, কিউটি পাই, তোমার ছেলে আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার ছেলের জন্য আমার ফোনটা ইন্তেকাল করেছে। তোমার ছেলের জন্য ওই শাকচুনিরা আমার বডিতে মুখ লাগিয়েছে, যার জন্য আমার শরীর ব্যথা করছে। তোমার ওই প্যাঁচা মুখ ছেলের কি জন্মের সময় মধু দাও নেই? কিউটি পাই, দাম বেশি দেখে কিনে খাওয়াতে পারোনি? তুমি কি আগে গরিব ছিলে? ছেলের এমন দুষ্টু কথায় কাজল খানের মনে হয় মজা পাচ্ছে। এই ছেলেটাই তো তার হাসির কারণ। নাবান তো কিছুই বলে না ঠিক মতো, যা বলবেন তিনি সব শুনবে, কিন্তু গম্ভীর মুখে আরও একটু হাসলে কি এমন হয়? 10 বছর বয়স থেকে ছেলেটার মুখে আজ অবধি হাসি দেখতে পায়নি কাজল খান। ভাবনার মাঝে নাবান মায়ের হাতে মেডিসিন ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও রুমে, আমি আছি। ছেলের কথায় কাজল খান ছেলের মুখ পানে তাকায়। ইস, ছেলেটা কি যে সুন্দর হয়েছে, একবার চোখ রাখলে চোখ ফিরাতে চায় না মন। তার কাজ কলিজা এই ছেলে। এই ছেলের কিছু হলে সে বাঁচবে না। এই ছেলেই যে তার দুনিয়া। ইদানিং ছেলেটার গম্ভীর ভাবটা বেশি দেখা যায়। আগের থেকে কি ছেলেটা আরও সুন্দর হয়েছে? হয়েছে। এই যে এখন ছেলেটা কেমন মুখে হালকা দাড়ি রেখেছে, তাই তো আরও ভয়ঙ্কর সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবে, কত মেয়ে পাগল জানি তার ছেলের বউ হওয়ার জন্য। ছেলের হাত নিয়ে আঙুলের দাঁতের কামড় দেয় কাজল খান। শব্দ করে চুমু খায় ছেলের কপালে। আমার আব্বাজান, আমার কলিজা। এবার অধীর বেশ রেগে যায়, ক্ষিপ্ত গলায় বলে, কিউটি পাই, এত দামি জিনিস ওরে দিলা কেন? আমি কলিজা হব। ছেলের কথায় কাজল খান হাসে। হাস্যমুখে বলে ওঠে, আচ্ছা, একজন ফুসফুস একজন কলিজা, হয়েছে নে এবার মেডিসিন খা। নাটকবাজ পুরুষ। এক
কথাখানা বিড়বিড় করে বললেও অধীর শুনে ফেলেছে। তার কান অবধি কথাখানা যায়নি ঠিকই, কিন্তু অধীর নাবানের ঠোঁটের নড়াচড়াতে বুঝে ফেলেছে সে ঠিক কী বলেছে। শুধু কি ঠোঁট নাড়ানো, সে তো নাবানের ইশারা দিলে সব বুঝে ফেলে। ছেলেদের খাবার খাইয়ে কাজল খান নিজের রুমে চলে যায়, আর নাবান অধীরের পাশে বসে থাকে। ছেলেটার শরীর মেয়েদের থেকে নাজুক, একটু শরীরে বৃষ্টির ফোঁটা পড়তেও পারে না, জ্বর ঠান্ডা সাথে এসে পড়ে। নাবান মনে মনে কয়েকটা গালি দেয়, সামান্য একটা ফোনের জন্য পানিতে ঝাঁপ, লাইক পানিতে। এখন মেয়েদের কথা না বললে হয়তো এই ছেলে পানিতেই দাঁড়িয়ে বকবক করা যেত। মাঝে মাঝে নাবান ভাবে, এই ছেলে একটা আহাম্মক। আহাম্মকই তো, শুধু বকবক আর দাঁত কেলাতে জানে, আর কিছুই করতে পারেনি এই ছেলে। নাবান ব্যালকনিতে গিয়ে গিটার হাতে নেয়, চোখ বন্ধ করে একটা স্যাড টিউনের সুর তোলে। এই সুর কাউকে অনুভব করে। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সাড়া, আমি দিশেহারা পলকেই। আজ সূর্যটা একটু অন্যরকম। গত 7 দিন ধরে সূর্যমামার দেখা পাওয়া যাচ্ছে না। আজ কেমন ঝিলিক দিয়ে রোদ উঠেছে। ঢাকার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। রিকশা করে 2 বান্ধবী ভার্সিটিতে যাচ্ছে। রুষার হাত চেপে ধরে আছে হেরা। যতই নিজেকে সাহসী প্রমাণ করুক, আসলে সেও ভীতু। কিন্তু উচিত কথার জবাব দিতে ভীতু না একেবারে। রুষা হেরার কথা মতো স্কার্ট আর টি শার্ট পরেছে। দুজনেই সেম, কিন্তু কালার ভিন্ন। বেচারি রুষার কপালে কি আছে তা একমাত্র উপরাল্লাহ ভালো জানে। এই স্কার্টটা সে পরতে কমফোর্ট ফিল করে না। সে তো জিন্স আর লং কুর্তি পরতে কমফোর্ট ফিল করে। সামনে হাওয়াই মিঠাই দেখে সে ছুট লাগায় রুষা। বেচারি হেরা মহাবিপদে। এই মেয়ে তো তাকে পাখি বলে, আর এই মেয়ে পাখির মতো ফুরুত ফুরুত করে উড়ে যায়। তারও বাচ্চা মন দুজনারই সমবয়সী, আর বাংলাদেশে এসে এসব দেখে তারও ইচ্ছা করছে ছুটে সেটা কিনে খেতে। কিন্তু না, তাহলে মানুষ কি বলবে। তাই তো খুব কষ্টে নিজের ইচ্ছেগুলো দমিয়ে রেখেছে। নেপালে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু অনেক রিস্কি জায়গা, তাই তো তারা তেমন বের হতো না। তাছাড়া সব হাওয়াই মিঠাই রাস্তার সাইডে পাওয়া যায় না। ওই যে উপরে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ, বাগান বিলাসের সমারোহ, পাশে লেক আর পাকা রাস্তা, কি সুন্দর ফুল পড়ে রাস্তায় বিছিয়ে রয়েছে। হেরার মন তো চাচ্ছে সে ভিন্ন এক জগতে এসেছে। 2 বান্ধবী কম, বোন বেশি। যুবতী চেটে পুটে খেয়ে মুখ লাল করে ফেলেছে। ক্যাম্পাসে ঢুকে সবাই হা হয়ে তাকিয়ে আছে 2 রমণীর দিকে। এই পাখি, আমার মুখে কি দাড়ি টাড়ি গজিয়েছে? দেখ কেমন ড্যাপ করে তাকিয়ে আছে সবাই আমাদের দিকে। রুষার কথায় চারদিকে তাকিয়ে হেরাও থতমত খেয়ে যায়। সত্যি সবাই তাকিয়ে আছে। তার কারণ কি বুঝতে পারছে না 2 রমণী। হীরার হাত কেমন চটচটে হয়ে গেছে। চারদিকে ঘুরে পানির কল পেতেই তার কাছে যায়, গিয়ে হাত ধুয়ে যেই পিছন ফিরতে যায় তখনই ধপাস। আরে আরে কি ভাবছেন, নায়কের সঙ্গে ধাক্কা লেগেছে? আরে ভাই, এটা গল্প না, এটা বাস্তব। ধাক্কা লেগেছে ঠিকই, পড়েছে ঠিকই, কিন্তু কার সাথে তা আর কে তার উপর পড়েছে এমন কাহিনী ঘটছে বলে তো কল্পনায় ডুব দেয়। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, হেরা পাখি রে, আমার হিরো পেয়ে গেছি মনে হয়। এবার উঠে আমায় দিবে এক থাপ্পড়। আমি থাপ্পড়ে প্রেম, এক থাপ্পড়ে প্রেম, উফ হাউ রোমান্টিক। পাখি, আমার লজ্জা লাগছে, আমি তাকাতে পারছি না। আবার এই মেয়ে আবার কল্পনা জগতে হারিয়ে গেছে। এদিকে দু মেয়ের উপর চাপা পড়ে তার কোমরের হাড্ডি গুঁড়া হয়ে গেছে। রুষার উপরের ব্যক্তির বক্ষতলে হাত দিতেই লাফ দিয়ে উঠে যায়। উপরের মেয়েটি বুকে থুথু দিয়ে হাঁপাতে থাকে, আর একটু হলে তার ইজ্জত ভ্রম হয়ে যেত। ভাগ্যিস এটা মেয়ে। বেচারি রোষা তো ব্যাক্কেল মার্কা হাসি দেয়। কল্পনা জগৎ থেকে বের হয় হেরার ধমকে, রসুর বাচ্চা, থাপড়িয়ে তোর গালে ব্লাশ লাগিয়ে দিব, উঠ বলছি।
এবার দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘুরে গিয়ে হেরাকে তুলে দাঁড় করায়, কিন্তু রুষাকে তুলে না। বেচারি বেশ ভয় পেয়েছে, তা তার মুখভাব দেখে বোঝা যাচ্ছে। হেরা মেয়েটিকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? মেয়েটি মায়াভরা চোখে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে। কিছু না বলতে দেখে হেরা আবার বলে ওঠে, এই ভাবুক রানী, কই হারিয়ে গেলে? রুষার কথায় ধ্যান ভাঙে মেয়েটির। ছোট 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 চোখ করে তাকিয়ে থাকে তার দিকে। ছোট গলায় বলে ওঠে, আমার নাম সুবর্ণা রোজ। মিষ্টি হাসি দিয়ে হেরা বলে ওঠে, বাহ, সত্যি তুমি অস্ত একটা গোলাপ। আমার নাম মেহরিমা ইসলাম হেরা। হেরা রুষাকে পরিচয় করাতে যাবে, তার আগেই কথার ফোড়ন কেটে রুষা বলে ওঠে, আমি সানজানা মেহরিন রোষা। ও আমার বোন, বেশি বেস্টি কম। রোষা হাত বাড়িয়ে রোজ নামক মেয়েটি 2 কদম পিছিয়ে যায়, যা দেখে হেরা স্নান হাসে। আর রুষার তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে, আরে বোন, আমি মাইয়া মানুষ, ছেলে মানুষ না যে প্রথম ধাক্কাতে প্রেমে পড়ে যাব। হাত ধরতে চুমু খেতে চাইব, নাও মুলাকাত করো। রোজ নাক মুখ কুঁচকে বলে ওঠে, তোমার হাত এমনি বেশি চলে, একটুর জন্য। না, লজ্জায় মেয়েটি বলতে পারছিল না। রুষা বিরক্ত চোখে তাকিয়ে বলে, আরে সব কিছু ঠিক ছিল, ভার্সিটির প্রথম দিন আসলাম ভালো কথা, ধাক্কাও খেলাম ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোইন আসলো কেমনে? ছোটলোকি ব্যাপার হয়ে গেল না? এটা মানতে পারছি না। সবাই আমার সিনারি দেখে ফেলেছে, কিন্তু আমি পারলাম না কারোর সিনারি দেখতে। হেরা দাঁতে দাঁত পিষে দেয় এক লাথি রুষার পায়ে। ও জায়ান কৃতিক গো, ও রিত খান গো, তোমার ভালোবাসাকে আঘাত করছে গো। চুপ রোশন রানী, আর একটা কথা বললে থাপড়িয়ে ব্লাশনের স্টিকার লাগামো তোর টসটসা গালে। রুষা গালে 2 হাত দিয়ে না বোঝায়। হেরা যে বেশ রেগে গেছে তা তার মুখভাব দেখেই বোঝা যাচ্ছে। কখন সত্যি গালে ব্লাশনের স্টিকার লাগিয়ে দিবে, তার থেকে ভালো চুপ থাকাই ভালো। হেরা রোজের কাছে সরি বলে। মেয়েটিও সরি অ্যাকসেপ্ট করবে না কেন? হেরা কত সুন্দর করে বাচ্চা বাচ্চা ফেস করে সরি বলেছে। রোজ মনে হয় বাংলাদেশে এই প্রথম এত রিয়েল সুন্দরী দেখতে পেয়েছে। রুষা মেয়েটি আর হেরা মেয়েটা হাইটে 5 ফুট 3, সেও তাদের মতোই লম্বা। রোজ হেরার সাথে কথা বলছে আর তাদের পরখ করছে। হেরা মেয়েটা অত্যাধিক সুন্দরী, চোখগুলোতে কি মেয়েটা লেন্স পড়েছে মনে হচ্ছে, নাকি মেয়েটার চোখে অত্যাধিক কালো। পাপড়িগুলো লম্বা লম্বা, একেবারে কিউট। ঠোঁটের এক সাইডে একটা কালো কুচকুচে তিল, আর থুতনি কেমন কাটায় থাকায় মারাত্মক কিউট আর মায়াবী লাগছে। রুষা মেয়েটার গলাগুলো আপেলের মতো। রুষা মেয়েটির সুন্দর গালগুলো আপেলের মতো। তার ঠোঁটের উপর একটা তিল রয়েছে। এমা, রুষারও তো তিল রয়েছে, রোজেরও তো সেই জায়গায় তিল রয়েছে। সে কি তাহলে তারা তিলওয়ালা বান্ধবী পেয়ে গেছে? রোজ মেয়েটি যখন ক্লাস 9-এ ছিল তখন থেকে বলতো, ভার্সিটিতে উঠে নতুন ফ্রেন্ড বানালে তার মতো দেখতে বানাবে, যাদের মনে থাকবে না অহংকার, না থাকবে হিংসা, যারা হাঁটলে মনে হবে একটা গ্যাং যাচ্ছে, আর দেখতে প্রায় একই রকম হাইটে চলনে। রোষার ভাবনার মাঝে হেরা বলে ওঠে, তুমি কোন ইয়ার? হেরার উত্তরে মেয়েটি বলে ওঠে, অনার্স ফার্স্ট ইয়ার। হেরা খুশি হয়ে বলে ওঠে, আমরাও। বাহ, খুব ভালো হয়েছে। তুমি কি হলে থাকো? না, আমি এসেছি হল খুঁজতে। এই মুহূর্তে দুজন মুখখানা একই রকম হয়ে গেছে। সত্যি আমরাও এসেছি। যাক, ভালো হলো। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? লাইক একেবারে জানে জিগার ফ্রেন্ড, কম বোন বেশি টাইপ। রোজ একরকম এবার 2 কদম এগিয়ে গিয়ে হেরার কাছে বলতে থাকে, হতে পারি, কিন্তু একেবারে পারফেক্ট আছো তোমরা। কিন্তু এই রোশন রানীর হাত সামলে রাখতে বলবে।
এইবার হেরা আর রুষা অট্টহাসিতে ফেটে পড়ে। বেচারি রুষা তো বুঝল না তার হাতের নামের কলঙ্ক এঁটে দিয়েছে এই মেয়ে। অবশ্য তাতে তার কি, তখন যে তাদের কথার পৃষ্ঠায় বলে উঠল, থাক না দু একটা কলঙ্ক, আমির হাওলাদারের ডায়লগ বলে বলে চালিয়ে দিত। এমএলএ বা বিধায়কের প্রধান কাজ হলো তাদের নির্বাচনী এলাকায় জনগণের প্রতিনিধিত্ব করা, আইন প্রণয়নে অংশ নেওয়া, রাজ্য সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং স্থানীয় উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি উপস্থাপন ও তা বাস্তবায়নে সহযোগিতা করা। তারা আইনসভায় বিতর্ক করেন, বাজেট অনুমোদন দেন, সরকারের কাজ তদারকি করেন এবং নিজেদের এলাকায় মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। অ্যাডভোকেট কাজল আজ একজন নেত্রী, সে জনগণের পছন্দের ব্যক্তি, সবাই আজ তাকে সম্মান দেয়। তার থেকে বড় কথা, সে যে রাস্তা দিয়ে যায় তখন অনেকেই বলে, ওই যে দেখ শেহতাজ খান নাবানের মা যাচ্ছে। ছেলেটা যেমন ভালো মনের মানুষ, তেমন মাটাও একেবারে খাঁটি সোনা। যেমন রূপ তাদের তেমন গুণ। ইস, কি যে শান্তি লাগে তখন কাজল খানের। যে সার্থক নারী, একটা মায়ের জন্য এই শব্দগুলো যে কতটা দামি তা একজন মাই ভালো জানে। ইস, সে যদি পারতো সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে, মানুষদের সাথে চলাফেরা করতে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না, সে এখন চাইলেও ওইগুলো করতে পারবে না। গুরুজনদের বাণী ছিল, একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয়, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েকে। আসলে সবাই তো মেয়েকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। গুরুজনদের বাণী, তাই কপি বলবেন না, বোঝার জন্য লিখতে হচ্ছে। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। কিন্তু কিছু মেয়ে আছে তার বিপরীত। তার মধ্যে কাজল খান নামের মহিলাটি রয়েছে, যার নিজের আত্মসম্মান সবার আগে, যেখানে সে নিজেকে একজন সম্মানযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করে, নিজের সীমা নির্ধারণ করতে পারে, বলতে শেখে এবং সমাজে আরোপিত বৈষম্যমূলক ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানায়, যা তাকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। নারীর পরিবর্তন ভয়ঙ্কর, যদি সে ঠিক পথে চলতে পারে, তার মানসিকতার পবিত্র থাকে। আজ একটা বৈঠকে তাকে সম্মান জানানো হয়েছে, তাই তো দুই ছেলেকে নিয়ে সে সেখানটায় গিয়েছে। ইউ বাস্টার্ড, হাউ ডিয়ার ইউ সে filthy thing about my mother. I will rip out your tongue and throw it to the dogs. লোকটির বাজে কথা শুনে রাগে তরতর করে কাঁপছে নাভান। উপরের কথাগুলো রাগে বলে ওঠে সে। লোকটি নিজের গলায় হাত দিয়ে বলে ওঠে, আমার কথা বন্ধ করলেও সবার কথা তুমি বন্ধ করবে কেমন করে? তোমার মায়ের যা রূপ, তাতে আরও 5-6টা বিয়া দেওয়ান যাইব। জোয়ান পোলা আছে ঘরে, স্বামী নাই, আবার বিয়া বহে না কেন? সবাই এটাই কয়। লোকটার ইঙ্গিত বুঝে নাবান। মায়ের নামে এমন কুরুচিপূর্ণ কথা শুনে লোকটাকে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করে ফেলে। ইউ হ্যাভ নট grown wings of death yet, but your ticket is confirmed বলে একটা কল লাগায়। ব্যাস কিছু মুহূর্তে একটা গাড়ি এসে তুলে নিয়ে যায় লোকটাকে। রাগে গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে শব্দ করে সাই করে চলে যায় চোখের পলকে নাভান। ছেলের কাছে যদি কেউ তার মায়ের নামে বাজে কথা বলে, তখন সাধারণত তার অনুভূতিগুলো খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়, অসম্মানিত ও অপমানিত লাগে, কারণ তার মা শুধু একজন মানুষ না, ছেলের কাছে তিনি সম্মান, ভালোবাসা আর আত্মার জায়গা। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ জমে ওঠে
অনেক সময় সে রাগ ওর মুখে প্রকাশ পায় না, কিন্তু বুকের ভেতর আগুনের মতো জ্বলে কষ্ট ও মানসিক ব্যথার কারণ হয়। কথাগুলো শুধু কানে না, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। নিজেকে অসহায় মনে হয় তখন, বিশেষ করে যদি সে তখন কিছু বলতেন বা করতে না পারে। প্রতিশোধ বা প্রতিবাদের ইচ্ছে জাগে, কারণ মায়ের অপমান মেনে নিলে নিজের অস্তিত্বকে অপমান করা। বাংলা সংস্কৃতিতে মা হলো সবচেয়ে পবিত্র ও সম্মানিত সম্পর্ক। তাই মায়ের নামে বাজে কথা শোনা ছেলের কাছে শুধু অপমান নয়, এটা আত্মসম্মানে সরাসরি আঘাত করে। কিন্তু নাবান যে প্রতিবাদ করে এসেছে, ভয়ঙ্কর শাস্তিও দিয়েছে, তারপরও তার বুকের আগুন নিভছে না কেন? গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে শুনশান নীরব জায়গার মধ্যে অন্যতম হলো ভাওয়াল গাজীপুর। শত শত মানুষ এর কোলাহল পেরিয়ে, যান্ত্রিক রাস্তা পেরিয়ে 2 ঘন্টা ধরে নিজের বাংলো বাড়ির ব্যালকনিতে বসে আছে নাবান। যখন বেশি মন খারাপ হয় তখন সে এই নিরিবিলি জায়গায় এসে সময় কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। গিটার হাতে নিয়ে আবারও সুর তুলে, বাবা তোমায় ছাড়া আর দেয় না সাড়া, আমি দিশেহারা পলকে, অধীর তুমি উঠবে না, ক্লাস শুরু হয়ে যাবে। সেই 8 ঘন্টা ধরেই ডেকে যাচ্ছে কাজল খান, কিন্তু ছেলের তো ওঠার নামই নেই। এবার বেশ জোরে ধমক দিয়ে বলে ওঠে, কি হচ্ছেটা কি অধীর, পড়াশোনা কি করতে চাও না? ঘুমো ঘুমো কণ্ঠে ছেলেটা বলে ওঠে, কিউটি পাই, আজ একটা বউ নেই বলে আমার সাথে এই ব্যবহার? ছেলের মুখে এ কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় কাজল খান। বুঝতে পারে ছেলে তার ঘুমের ঘোরে উল্টাপাল্টা বকছে। এই ছেলের স্বভাব এমনই। কিউটি পাই, আমার সাথে যার বিয়ে ঠিক করা, উপর থেকে সে কেন সামনে আসছে না আমার? আমি তার বিগ ফ্যান বলে দিও। তার জন্য কোনো মেয়েকে পাত্তা দেই না। কাজল খান তো এবার বেশ রেগে যায়। এই ছেলে মাঝে মাঝে বিয়ে নিয়ে পড়ে থাকে। বেডের পাশে গিয়ে কান টেনে ধরতে যাবে, তারই আগে নাবান ওর কান টেনে ধরে। ঠান্ডা হাতের ছোঁয়া পেতে অধীরের ঘুম উবে যায়। চেঁচিয়ে বলে ওঠে, ও কিউটি পাই গো, ও বউ গো, কই বাঁচাও আমায়, কান ছিঁড়ে ফেললো। নাবান আরও জোরে ধরে। না, এবার বেচারার কান ছিঁড়ে যাওয়ার উপক্রম। আরে ভাই, আমার কানের সাথে তোর কিসের শত্রুতা? উত্তরে নাবান বলে, তোর ফোন কই, আর এখন কয়টা বাজে? কাজল খান মুখ টিপে হাসে। সেও তো নাবানের মতোই গম্ভীর থাকে, কিন্তু এই ছেলে মাঝে মাঝে এমন কাণ্ড করে, না হেসে পারা যায় না। অধীর অসহায় চোখে তার কিউটি পাই মায়ের দিকে তাকায়। সে মা খুব কম বলে, মাদার বাংলাদেশ বা কিউটি পাই বলে সারাক্ষণ চিল্লাতে থাকে। মাদার বাংলাদেশ, তোমার ছেলেকে বলো আমার কান ছাড়তে। তোমার ছেলে যে আমার ফোনটাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে, তা সে কি ভুলে গেছে? নাবান এর এবার হুঁশ আসে। সত্যি তো, গতকাল তো তার ফোনটা লেকের পানিতে ছুঁড়ে মেরেছিল, কিন্তু এই ছেলে ফোন না কিনে ঘুমের ঘরে বউ বউ করছে। নাবান এবার দাঁতে দাঁত পিষে বলে, তা বউ লাগবে তাই না, বউ বউ করছিস? যা বাবা, সে আবার কখন বউ বউ করছিল? এই যে কি সুন্দর স্বপ্নটা দেখছিল বেচারা, তখন কি ভুলক্রমে জোরে কিছু বলে ফেলেছে? তার মাদার বাংলাদেশের দিকে তাকাতে সেও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মানে কিছু ভুলভাল বকেছে, তা 100% শিওর। বেচারা মুখলেসের মার্কা হাসি দিয়ে বলে, দূর, তোমরা যে কি বলো, আমি কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো ঠিকমতো লুঙ্গিও সামলাতে পারি না, আর বউ সামলানো বিলাসিতা ছাড়া আর কিছুই নয় আমার জন্য। এবার কাজল খান বলে ওঠে, তা বাবা, তুমি কবে থেকে লুঙ্গি পরতে শিখবে? যা যা আবার ভুল বাক্য প্রদান করে ফেলেছে সে। হুঁশ আসার পর থেকে লুঙ্গি পরেনি কখনো দিন সে। আবারও মুখলেস মার্কা হাসি দেয়। কাজল ধীর পায়ে মুখে হাসি এঁটে চলে যায়। মা চলে যেতে নাভান ছোট ছোট চোখ করে তাকায় অধীরের দিকে। তো ফোন কিনিসনি কেন? তোর মতো কি আমার বস্তা বস্তা টাকা আছে নাকি যে ফোন কিনবো? ফোন কিনতে বস্তা টাকার প্রয়োজন হয় নাকি? নাবান দুহাত ভাঁজ করে রাখে বুকে। কথাটা বলে উত্তরে অধীর কান ডলতে ডলতে বলে, আল্লাহর কাছে চাইলে কি কম চাইব নাকি আজব? নাবান বলে, ও আল্লাহর কাছে চাস তুই তাহলে? উত্তরে মাথা জাকিয়ে সায় জানায় অধীর। নাবান এবার খুব আগ্রহ নিয়ে বলতে যাবে, তার আগেই রুমের ভিতরে আসতে আসতে সৃজন বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলে ওঠে,
তা কিভাবে চাচ্ছিস শুনি দেখিয়ে। আমরাও চাই তোর মতো যদি পেয়ে যাই। সৃজন হলো অধীর আর নাবানের জানেজিগার দোস্ত। সে কয়েক মাস ধরে দেশের বাহিরে গেছে একটা কাজে। আজ এসেই জানেজিগার দোস্তদের সাথে দেখা করতে চলে এসেছে। এই সৃজন আর অধীর হলো বদের হাড্ডি। একটা উস্কে দেয় তো আরেকটা রিলিজ করে কথা। নিজের ক্যারেক্টারের মানুষ পেয়ে ছেলেটা আগের রূপে ফিরে এসে বলে, এই গরিবের দিকে একবার মুখ তুইলা চাও, এই গরিবের দিকে একবার মুখ তুইলা চাও আল্লাহ। একটা দামি ফোন কেনার টাকা দাও, ও খোদা একটা দামি বাইক কেনার টাকা দাও, তুমি উপর থেকে একটা টাকার বস্তা ফালাইয়া দাও। 3টা বাইক ভার্সিটির ভিতর প্রবেশ করতে মেয়েরা হা করে তাকিয়ে আছে। আরে তাকাবে না কেন? এমন কিউট ছেলেদের দেখতে চোখ যে বেকুল হয়ে পড়ে সারাক্ষণ। গেট আপটা প্রায় একই রকম। গুরু যা স্টাইল শেখায় শিষ্যরা তা ফলো করে ট্রেন্ড বানিয়ে ফেলে। নাবান হলো যুবকদের স্টাইলিশ আইকন। এই যে চুলের কি একটা কাটিং দিয়েছে, সামনের চুলগুলো লম্বা আর পিছনের সাইডের চুলগুলো খাটো খাটো করে কাটা। কানের চিপ থেকে দাড়ি শেভ, যে যে কোনো সাইড থেকে এক এক রকম সুন্দর তা লাগে তখন ছেলেটাকে। এই তো আজ হাফ হাতার সাদা শার্ট ও কালো লেদার জ্যাকেট পরেছে, দামি হেলমেট মাথায়, পিছনে গিটার পুরাই রকস্টার ভাব, যেন এই ছেলের মধ্যেই বিদ্যমান। পিছনে সাঙ্গপাঙ্গ, তারাও সেম স্টাইল। লাল ঘের স্কার্ট ও সাদা টি শার্ট পরে 2 বান্ধবী রেডি হয়ে ফোন লাগায় রোজকে। একটা মেসেজ দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয় রুম থেকে। রোজও তাদের সাথে একই ফ্ল্যাটে উঠবে, কিন্তু কিছুদিনের মধ্যেই। বাসায় জানিয়েছে তা। যাক, ফেরার মাথা থেকে হলের উড়ার বুথ সরেছে এটাই অনেক। তার অবশ্য একটা কারণ আছে। কাল যখন রোজ, হেরা ও রুষা সবার সাথে কথা বলছিল, তখন সেখানে অনেক ছাত্রছাত্রীরা বলেছে হলে নাকি মাঝে মাঝে মেয়েরা ভূত দেখতে পারে, বিশেষ করে নিলয়দের হলরুমে। তারা নিলয়দের হলে উঠতে চেয়েছিল, কিন্তু তার আগেই গুপ্তচরদের কথার ফাঁদে পড়ে যায় 3 রমণী। সবচেয়ে ভয় পায় হেরা, তাই তো আপাতত তার ওইসব চিন্তাভাবনা নেই। আর কাল তো ওই নিলয় ছেলেটার সাথে তার পরিচয় হয়েছে, তাকে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সময় বাঁচিয়েছিল। হেরা চোখ বন্ধ করে কিছু মনে করে। কাল যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, রুষার পায়ের সাথে পা বেজে পড়ে নিতে গেলে হঠাৎ একটা হাত খপ করে ধরে ফেলে তাকে। OMG, কি কিউট! এক দেখায় প্রেমে পড়ে যায় নিলয়। তারা ক্যাম্পাস ঘুরতে ঘুরতে সব জানাজানি হয়ে গেছে ক্যাম্পাসে এক সুন্দরী রমণীর আগমন ঘটেছে। নিলয় তখন উপরে এক হলে এক মেয়ের সাথে লিপ কিসে ব্যস্ত ছিল, কিন্তু তার চামচা এসে সব ভেস্তে দিল। বস, একটা সেই খবর আছে। নিলয় ঠোঁট মুছতে মুছতে বলে, অসময়ে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? বেশ বিরক্ত হয় নিলয়, কিন্তু ছেলেটা তার ডান হাত, তাজা তাজা খবর নিয়ে আসে, তাই তো কন্ট্রোল হারা মুহূর্তেও সে দমে যায়। এই মুহূর্তে অন্য ছেলেরা থাকলে বিরক্ত করার দায়ে মেইন পয়েন্টে আঘাত করে বসত। আচ্ছা, নিলয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, মেয়েটা কি তাকে দুর্বল ভাবছে? না, এত ভাবার সময় নেই তার। সে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি তাজা খবর বলে ফেল। বস, একটা সুন্দরী মেয়ে ক্যাম্পাসে এসেছে। সেই সুন্দর একেবারে পরী। মেয়েটার সাথে আরও 2জন মেয়ে আছে, তারাও বহুত সুন্দরী, কিন্তু ওই স্কার্ট পরা মেয়েটা সেই সুন্দর, পুরা রাশিয়ান মাইয়া বস। নিলয় ছেলেটার উদ্দেশ্যে বলে ওঠে, অধীর আর নাবানরা কি ক্যাম্পাসে? না বস, তারা আজ আসে নাই, ক্লাব ও ফাঁকা, তার সাঙ্গপাঙ্গরাও আড্ডা দিতেছে। নিলয় বলল, তারা কি হলে উঠবে? জি বস। নিলয় বলল, ব্যবস্থা কর সব। ছেলেটা ভয়ে ভয়ে বলে, বস, মেয়েদের মন পরিবর্তন হয়ে গেছে। আমি কত অনুনয় করেছি, জানি না কে কি বুঝাইছে, তারা একেবারে না করতেছে। বস, মাইয়াটা এত সুন্দর কইরা কইছে, রাগও দেখাইতে পারি নাই, সেই সুন্দর কণ্ঠ। নিলয় চোখ ছোট করে তাকিয়ে বলে ওঠে, মনে হয় বেশ দুর্বল হয়ে গেলি। না বস, বিশ্বাস করেন, বইনের চোখে দেখছি, আপনার লগে অনেক মানাইব বস, আপনার এক দেখায় পছন্দ হইব শিওর।
নিলয় হাসে। সত্যি ছেলেটা যা বলে তাই হয়। তিহান ছেলেটা তার খাস ছেলে। ছেলেটার রুচি উপরের লেভেলের খাঁটি সোনা। সে খুব ভালো করে চিনে। বহু প্রমাণ পেয়েছে। তাই তো মাসে লাখ টাকার উপর ব্যয় করে তার পিছনে। নিলয় যেতে গিয়ে পিছনে ফেরে। তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে ওঠে, সাবধান, কোনো রকম মতলব মাথায় আটলে তা ডিলেট করে ফেলো। তা না হলে তোমায় ডিলেট করতে ন্যানোসেকেন্ড লাগবে। মেয়েটি ছলছল চোখে তাকায় নিলয়ের দিকে। যাই গিয়ে দেখি, মেয়েটাকে যদি পছন্দ হয় তাহলে ফিটিংটা তুমি করিয়ে দিবে। তুমি তো আবার সেই ফিটিং দিতে পারো। ন্যান্সি নামের মেয়েটি এবার নিলয়ের শার্টের কলার চেপে ধরে বলে, আমার সাথে নরম গলায় কথা বলো। আমি ফিটিং দেই? কিসের ফিটিং দেই? নিলয় এক ঝটকায় মেয়েটির থেকে কলার ছাড়িয়ে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, কি মনে করেছিস তুই আমি কিছু জানিস না? কি মনে করেছিস তুই আমি কিছু জানি না? তুই যে নাবানের পিছু ঘুরে পাত্তা না পেয়ে আমার পিছু এসেছিস, তা আমি নিলয় খুব ভালো করেই জানি। আমি আবারও বলছি, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার কাজে বাধা দিলে জাস্ট ন্যানো সেকেন্ড ইউ ফিনিশড বলে শব্দ করে রুম থেকে বের হয়ে যায় নিলয়। ন্যান্সি চোখের পানি মুছতে মুছতে বলে ওঠে, তুমি আমার হবে। আমি তোমাতে মজেছি খুব বাজেভাবে। আমি থাকতে কোনো মেয়ে তোমার আশেপাশে ভিড়তে পারবে না নিলয় চৌধুরী। এই ন্যান্সি তা হতে দিবে না বলে স্নান হাসে। যদিও সে নাবানের পিছু ঘুরেছিল অনেক দিন, পাত্তা না পেয়ে নিলয়কে বেছে নিয়েছে। নিলয়ও তো দেখতে একেবারে হট, ভি শেপ বডি। এই ছেলে তা তো মেয়েদের সামনে মাঝে মাঝে শার্ট খুলে হেঁটে বেড়ায়। এতেই মেয়েরা ফিদা। এদিকে অবশ্য নাবান, অধীর, সৃজন আলাদা। মেয়েরা এমনিতে কপুকাত হয় তাদের প্রতি। ফালতু কাহিনী করতে যাবে কেন তারা? তিহানের কথাই ঠিক। নিলয় তো সত্যি এবার কড়াকড়িভাবে প্রেমে পড়েছে। এই মেয়েটাকে যেভাবে হোক তার বশে আনতে হবে। তাই তো সুন্দর মিষ্টি ভদ্র ভাষায় কথা বলেছে। হলে না থাকায় সেটাতেও মত দিয়েছে। সব ঘুরিয়ে দেখিয়েছে। আবার টিএসসি চত্বরে এসে রিকশায় উঠিয়ে দিয়ে গেছে। নিলয়ের সাথে একদিনে কেমন সম্পর্ক হয়ে গেছে ভাবনার মাঝে রুষা বলে ওঠে, কিরে হেরা পাখি, কই হারালি? কাল ওই নিলয় চৌধুরীর কথা। হেরাকে কথাটা শেষ করতে না দিয়ে মুখের কথা কেড়ে নিয়ে রুষা বিদ্রূপ করে বলে ওঠে, কি মামা, ধাক্কা খেয়েও প্রেমে পড়ে গেছিস? এখন তাকে নিয়ে ভাবছিস? আহা, সবারই প্রেম হলো, আমারই হলো না। কাল থেকে বই খাতা সব হাতে নিয়ে যাব ক্যাম্পাসে। হাঁটতে হাঁটতে হেরা বলে ওঠে, কেন ব্যাগ থাকতে হাতে কেন? আরে মামা, ওই বই হাতে নিয়ে ক্যাম্পাসে ঢুকবো আমি। আর তখন আমার জয় আমির বা জায়ান কৃতিক টাইপ হিরোদের সঙ্গে ধাক্কা লাগবে। আমি বই উঠাতে নিলে সে আমার ওকে উঠিয়ে দিবে, বা আমি নিচে, সে উপরে চিৎপটাং হয়ে পড়ে যাব। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট ছুঁই ছুঁই, নিঃশ্বাসের সাথে বুক উঠানামা। উফস, হাউ রোমান্টিক। তারপর কুছ কুছ হোতা হ্যাঁ না। লজ্জামিত্র মুখে বলে ওঠে রুষা। পরক্ষণে আবার বলে ওঠে, কিন্তু মামা, ছেলেটার বডিটা কিন্তু সেই একেবারে জায়ান্ট কীর্তির টাইপ। ভি সে বডি, সেই হট। এবার যেন হেরার নাক মুখ কুঁচকে নেয়। ছেলেটি সুন্দর, তাই বলে তার সাথে প্রেম, তারপর বডি। ছি, এই মেয়ে উপন্যাস পড়তে পড়তে চয়েস নাউজুবিল্লাহ মার্কা হয়ে গেছে। তারপর তার সাথে প্রেমের সম্পর্ক জুটিয়ে দিচ্ছে। হেরা মুখে স্নান হাসি ফুটিয়ে তুলে বলে, মেয়েটাকে খেপানো যাক। তোর চোখে দুর্ভিক্ষ লেগেছে, ওই বডি তোর ভালো লাগে? আর বলিস না, আর বলিস জায়ান্তিক ভিশেপ। আরে বোন, আমি সব বডিওয়ালা লোকদের চুইংগাম স্যার ডাকি। বুক চ্যাপটা, প্যাট চিকন। রুষা বেশ ক্ষিপ্ত হয়ে যায়। তার জায়ান্ট কৃতিকের বডিকে চুইংগাম স্যারের বডির সাথে তুলনা করেছে? না, মানা যায় না। কিছু একটা তো বলতেই হবে, তা না হলে বড্ড অপমানে জর্জরিত হবে মেয়েটা। ক্ষিপ্ত গলায় বলে ওঠে রুষা, এই হেরা পাখি, আমার বেবি বডিকে তুই কার্টুনের সাথে তুলনা করলি? তোর প্রেমিক, তোর ক্রাশ ওর বডির থেকে 1000 গুণ সুন্দর আমার জায়ান্তিকের বডি। তা আমি কখন বললাম ওই লোক আমার ক্রাশ, আমার প্রেমিক? থাপড়িয়ে গালে ব্রাশন লাগিয়ে দিব। তোকে অভিশাপ দিলাম, তোর জীবনে যাতে
বডিওয়ালা লোক আসবে, আর তুই সেই বডিওয়ালার সামনে গিয়ে যাতে বেহুশ হস। আরও অভিশাপ দিলাম, খালি দেখতেই পারবা বাট ছুতে পারবা না মামা। দু হাত উপরে তুলে মোনাজাত করে বলে ওঠে, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমি একটা ফকিরকে হাওয়াই মিঠাই খাওয়ামু, আমিন। টিএসসি চত্বরে নামতে রোজ রোজ ছুটে আসে তাদের দিকে, হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, অনেক অনেক ধন্যবাদ তোদের ফোন কলের জন্য। আমি আমার ফোনের রিংটোনটা বহুত দিন পর শুনলাম। আমায় কেউ ফোন দেয় না, আর আমি রিংটোনটা শুনতে পাই না। কিছুটা মন ভার করে বলে ওঠে কথাটা। এবার হেরা আর রুষা দুজনের মুখ চাওয়াচাই করে প্রশ্ন ছুড়ে, কেন? রিংটোন শুনতে চাইলে ইউটিউব থেকে সেই গান ডাউনলোড করে শুনতে পারিস। মেয়েটি রানু মণ্ডল মার্কা হাসি দিয়ে বলে ওঠে, উফ, কেউ কল দিলে গানটা শুনতে সেই লাগে। কল কাটার শেষে গিয়ে ফোন রিসিভ করতে ভালো লাগে। মেয়েটার ইচ্ছার কথা শুনে হেরা নিজ মাথায় বাড়ি দিতে ইচ্ছে করছে। এতদিন ছিল হাফ পাগলের সাথে, এখন ফুল পাগলের সাথে। সে এবার সত্যি এই দুই চারচিলার কবলে পড়ে মানসিক রোগী হয়ে যাবে। না, আর ভাবতে পারছে না সে। রোজ মেয়েটি খুব চঞ্চল, খুব সহজে সবার সাথে মিশে যায়, অতি তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। সেদিনের বিব্রতকর অবস্থার পরে কিছুটা চুপ ছিল, কিন্তু নিজ স্বভাবকে আড়াল করে রাখা যায় নাকি? সেও পারেনি। একদিনে জানে জিগার দোস্ত হয়ে গেছে তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে তিনজন থাকবে।